দুপুরের পর থেকে বাড়িতে আয়োজন শুরু হয়েছে। আত্মীয় স্বজনেরা মোটামুটি সবাই এসেছেন। মেজবার ফুপুরা কাছাকাছি থাকেন বিধায় তারা আগেই চলে এসেছেন। মামাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। ছোট মামারা রওনা দিয়েছেন সকালেই। গতকাল রাতে মেজবা তার আব্বুকে কল করে জানিয়েছে সে আজ রাজশাহীতে ফিরছে, ভোরে বাসে উঠবে, ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। মেজবার মামনি তো ছেলের ফেরার আনন্দে আত্মহারা প্রায়। সেই রাত থেকে রান্নাবান্নার আয়োজন শুরু করেছেন তিনি। রাতে সেমাই রেঁধে ফ্রিজে উঠিয়ে রেখেছেন, ছেলে ফিরলেই তাকে খেতে দেবেন। ছেলেটা তার মোটেও মিষ্টি খেতে পারে না, তাই তার জন্য আলাদাভাবে মিষ্টি ছাড়াই সেমাই রেঁধেছেন। আকশা সকাল থেকে ঘরের মধ্যে পায়চারি করছে, এসব থেকে নিস্তার পাওয়া যায় কিভাবে সেটাই ভাবছে। রীতিমতো বিরক্ত, একজন ফিরছে তাতে এত আয়োজনের কি আছে? এমন তো না যে 10 বছর পরে বিদেশ বিভুঁইয়ে থেকে ফিরে আসছে। মাত্র দিন 15 কেটেছে তার এখান থেকে যাওয়ার। অবশ্যই এসব আধিক্যতা মেনে নিতেই হবে, কারণ মেজবা তার শ্বশুর শাশুড়ি একমাত্র ছেলে এবং এই বাড়ির বড় ছেলে। পারলে সবাই তাকে মাথায় তুলে রাখে। আকশা একবার ভাবলো আজ বাপের বাড়ি চলে যাবে কোনো অজুহাত দিয়ে, তবে পরবর্তীতে আবার ঠান্ডা মাথায় ভেবে দেখলো এমন সময় এই কাজটা শোভাজনক হবে না। ওর শাশুড়ি সামনাসামনি কিছু না বললেও নিশ্চয়ই মনক্ষুণ্ণ হবেন। এতদিন পরে তার ছেলে বাড়িতে ফিরছে, এ সময় তিনি অবশ্যই চাইবেন না তার বৌমা বাপের বাড়ি চলে যাক। ব্যাপারটা কেমন দৃষ্টিকটু দেখায় এবং শাশুড়ি তাদের ভেতরকার সম্পর্ক নিয়ে সন্দেহ করতে পারে। এই আশঙ্কায় আকশা এখান থেকে চলে যাওয়ার পরিকল্পনা বাদ দিল। তখন বেলা পেরিয়ে গেছে। ধরণীতে সন্ধ্যা নামতে আর খুব বেশি দেরি নেই। আকশা পড়ার টেবিলে বসে ক্লাসের পড়াগুলো কমপ্লিট করে রাখছিল। তখনই জেমি আপু বাবুকে নিয়ে আকশার ঘরে এলেন। জেমি আপুকে দেখে আকশা চটজলদি বইপত্র বন্ধ করে এসে আপুকে বিছানায় বসার জায়গা করে দিল। জেমি আপুকে বেশ সম্মান করে আকশা। আপু খুব চুপচাপ স্বভাবের মানুষ। একমাত্র মেজবার সাথেই মন খোলা তিনি। মেজবাও তেমনি চুপচাপ স্বভাবের হলেও আপুর মধ্যে কি যেন একটা আছে, এক অলৌকিক শক্তি যা তার দিকে আকর্ষিত করে সবাইকে। এজন্য সবাই তাকে বড্ড পছন্দ করে। বড়রা ভীষণ স্নেহ করে আর ছোটরা সম্মান করে। আকশাও তার ব্যতিক্রম নয়। জেমি আপুর কোল থেকে আয়নকে নিয়ে ওর সাথে খেলতে ব্যস্ত হলো আকশা। উঠে গিয়ে নিজে ভার্সিটি ব্যাগ থেকে আয়নের জন্য এনে রাখা চকলেটগুলো বের করে ওর হাতে দিল। আয়ন চকলেট পেয়ে খুশি হয়ে আকশার গালে একটানা কতগুলো চুমু খেয়ে আধো আধো গলায় বলল, লাবু মামি, তুমি খুব ভালো মামি। আকশা মৃদু হাসলো। জেমি আপুর দিকে চোখ পড়তেই দেখলো আপু ওর দিকে এক ধ্যানে তাকিয়ে আছেন, যেন আকশাকে দেখে গভীরভাবে কিছু ভাবছেন তিনি। আকশা একটু ইতস্তত বোধ করলো। হঠাৎই জেমি আপু বলে উঠলেন, ভাইয়ের সাথে তোমার কথা হয় আকশা? হঠাৎ এমন প্রশ্ন। আকশা বিচলিত হলো। মেজবার সাথে তো ওর কথা হয় না। জেমি আপুকে কি জবাব দেবে এখন? তাহলে কি মিথ্যা বলবে, নাকি সত্যিটাই বলে দেবে? আবার সত্যি কথা বললে যদি পাঁচ কান করে কথাটা ছড়াছড়ি হয়ে যায়, তখন তো আরেক ঝামেলা। জি মানে আপু। আকশা আমতা আমতা করতে লাগলো। জেমি আপু আচমকা ওকে থামিয়ে দিয়ে বললেন, কথা হয় না তাই তো? আকশা মৃদু চমকালো। জেমি আপু এতটা নিশ্চিত হয়ে একথা কিভাবে বললেন? অবাক হওয়ার মতোই বিষয়। ওকে আরো বেশি আশ্চর্যান্বিত করে জেমি আপু বললেন, জানতাম এমনটাই হবে। একটু সমঝে বুঝে চলো আকশা। ভাই কষ্ট পাবে এমন কোনো কাজ কখনো করো না। এমনিতে আমার ভাইটা কেমন জানো তো, ও সহজে কারো উপরে রাগ করে না। তবে একবার যদি কারো দ্বারা আঘাত পায়, তবে দ্বিতীয়বার তার মুখোমুখি ঘুরেও দাঁড়ায় না। সেটা ভালোবাসার বিষয় হলেও না। আমার ভাইও। ছোটবেলা থেকে ওকে কোলে পিঠে করে মানুষ করেছি আমি। ওকে আমার চাইতে ভালো আর কেউ চেনে না। একবার কেউ ওর আত্মসম্মানে আঘাত করলে সেই মানুষটাকে ওর কোনোদিনও মনে জায়গা দিতে পারে না। তার থেকে বরাবরই দূরত্ব বজায় রেখে চলে। তাই তোমাকে সাবধান করছি আকশা, একটু বুঝে শুনে চলো। এমনিতেই তুমি যা করেছিলে। আকশা হতভম্ব হয়ে তাকিয়ে রইল জেমি আপুর দিকে। আপুর মুখে এমন সতর্কবাণী। আকশা কিছুটা বুঝেছিল আপু হয়তো কিছু জানে, তবে আজ তার কথায় মোটামুটি নিশ্চিত হয়ে গেল। আকশা কিছু বলতেই যাচ্ছিল, তবে জেমি আপু কথা বাড়ালেন না। বসা থেকে উঠে বাইরে যাওয়ার জন্য পা বাড়িয়ে আকশাকে উদ্দেশ্য করে বললেন, আয়নকে একটু দেখে রেখো। বাইরে অনেক কাজ হয়ে যাচ্ছে তো, অনেক, ওকে ওখানে নেওয়া যাবে না। আমি রান্নাঘরে মামিদের একটু হেল্প করে আসি। আর হ্যাঁ, ভাই তো ঘন্টাখানেকের মধ্যেই চলে আসবে, কল দিয়েছিল আমাকে। অন দ্য ওয়েতে আছে, তুমি ঘরটা একটু পরিপাটি করে রেখো। ভাই আবার অগোছালো কোনো কিছু পছন্দ করে না। আর তুমি কামেজ পাল্টে পারলে একটা শাড়ি পরে নিও, কেমন? আসি আমি। জেমি আপু বাইরে চলে গেলেন। আকশা একটা গাঢ় দীর্ঘশ্বাস ছাড়ল।
তার মানে জেমি আপু সব জানেন, সবটাই। কবে থেকে জানেন? হয়তো সেই শুরু থেকেই। কারণ আকশা এতদিনে একথা খুব ভালোভাবে বুঝে গেছে যে মেজবা এবং জেমি আপু আপন ভাই বোনের মতো। বেস্ট ফ্রেন্ড বলা চলে তাদের। মেজবা জেমি আপুকে সব কথা শেয়ার করেন। যখন যা ঘটে সবকিছুই। জেমি আপু আকশাকে কেমন ভাবে দেখেন কে জানে। আকশা ভেবেই চরম অস্বস্তিতে পড়ল। ওর পড়ার টেবিলের উপরে রাখা কিউব আর স্ট্রেচ বলটা এনে আয়নবাবুর হাতে ধরিয়ে দিয়ে ঘরটা পুরো দমে পরিপাটি করে গুছিয়ে ফেলল। ওর কানে একটা কথাই বারবার বাজছে, আমার ভাই অগোছালো কোনো কিছু পছন্দ করে না। সবকিছু পরিপাটি করে গোছানো হলেও আকশা শাড়ি পরল না। পরনে যে পোশাকটা ছিল সেটা পাল্টেও ফেলল না। খোলা চুলগুলো শুধু বেনি করে সামনের দিকে বুকের একপাশে ফেলে রাখলো। আয়নকে জেমি আপুর কাছে দিয়ে সবে ঘরে এসে ফোনটা হাতে নিয়ে বসেছে আকশা। তখনই রিমু বাইরে থেকে দৌড়ে ভেতরে আসলো। ওর চেঁচামেচিতে কানের 12টা বেজে গেছে আকশার। ও কানে হাত চেপে ধরে রেখে ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, কি হয়েছে রিমু? চেঁচাচ্ছ কেন? ভাইয়া ভাইয়া এসেছে? রিমু হাঁপাতে হাঁপাতে কথাটা বলল। আকশা চরম বিরক্ত হয়ে বলল, তাতে আমি কি করব? এত এক্সাইটেড হওয়ার কি আছে? রিমু আকশার বিরক্তিটা ধরতে পারল না। ও পুনরায় বলল, তাহসিন ভাইয়াকে আনতে গেছে বাইরে। ভাইয়ের হাতে অনেকগুলো লাগেজ আর বেডিং তো ওই যে আসছে মনে হয়। নিচতলায় গেটের কাছ থেকে তাহসিনের আনন্দে করা চেঁচামেচির শব্দ শুনে রিমু সেদিকে ইঙ্গিত করে আকশাকে টেনে ব্যালকনিতে নিয়ে গেল। ব্যালকনি সোজাসুজি গেট। ব্যালকনি থেকে সোজা নিচের দিকে তাকাতেই আকশা দেখতে পেল মেজবা তাহসিনের সাথে দাঁড়িয়ে আছে। মেজবার হাতে কোনো ব্যাগ নেই, শুধুমাত্র সানগ্লাসটা। তাহসিনের হাতে সব লাগেজ আর ব্যাগ। রিমু আকশাকে ওখানে রেখেই বাইরে দৌড় দিল। আকশা ভেবে পায় না এই লোকের বাসায় ফেরা উপলক্ষে সবাই এত বেশি খুশি হয় কেন। মনে হয় যেন ঈদের চাঁদ উঠেছে আকাশে। আকশা তো কোনো আনন্দই হচ্ছে না, বরং মনে মনে উল্টো আরো আতঙ্কিত হচ্ছে ও। তাহসিন লাগেজগুলো নিয়ে আগেই গেটের ভেতরে ঢুকে গেছে, গেট খুলে বাসার ভেতরে চলে আসলো। মেজবা হাঁটছিল পেছনে, হঠাৎ দাঁড়িয়ে গেল। আকশা ভালোভাবে তাকিয়ে দেখলো মেজবা ফোনটা পকেট থেকে বের করে কানে ধরেছে। কারো কল এসেছে বোধ হয়। আকশার মাথায় হঠাৎ একটা কুকাজ করার বুদ্ধি আসলো। যেই কথা সেই কাজ। ও দ্রুত ব্যালকনি ছেড়ে ঘরের ভেতরে যেয়ে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। আকশা যখন বেরিয়ে আসলো তখন ওর হাতে একটা নীল রঙের মগ। এই মগ গোসলের কাজে ব্যবহৃত হয়। মগ ভর্তি পানি টইটুম্বুর। আকশা ব্যালকনিতে এসে দাঁড়ালো। মেজবা তখনও ফোনে কথা বলায় ব্যস্ত। আকশা 2 মিনিট অপেক্ষা করলো। মেজবা কথা বলা শেষ করে ফোনটা কান থেকে নামাতেই তৎক্ষণাৎ এক মগ ভর্তি পানি সোজা নিচের দিকে ঢেলে দিল। সম্পূর্ণ পানিটুকু গিয়ে মেজবার মাথায় ছাড়িয়ে গায়ের উপর পড়ল। মেজবার পরনের অফ হোয়াইট টি শার্ট সম্পূর্ণ ভেজে গেল, সাথে প্যান্টও। আকশা ক্রুর হেসে বিড়বিড় করে বলল, স্বাগতম জনাব মেজবা ইফতেখার। চোখের পলকে আকশা সেখান থেকে দৌড়ে সরে গেল। মেজবা আকস্মিক এমন ঘটনায় কিছু মুহূর্তের জন্য হতভম্ব হয়েছিল। চোখ বন্ধ করে নিজেকে সামলে নিয়ে ও পানি পড়ার উৎস খোঁজার জন্য ওপরে তাকাতেই নিজ রুমের ব্যালকনির দিকে চোখ গেল। পানিটা ওখান থেকেই ফেলা হয়েছে। এছাড়া বাসার আর কোনো ঘরের ব্যালকনি এই গেটের মুখোমুখি নয়। মেজবার এটুকু বুঝতে কিঞ্চিত অসুবিধাও হলো না। ও একদম শান্ত রইল। গটগট পায়ে হেঁটে বাড়ির ভেতরে প্রবেশ করল। আকশা তাদের ঘরে নেই। মিহি আর ইমুর একটাই ঘর। সেই ঘরে এসে অনেকক্ষণ যাবৎ ঘাপটি মেরে বসে আছে। শুনেছে মেজবাই এসেই আগে নিজ ঘরে গিয়ে জামাকাপড় পাল্টে এসে ড্রয়িং রুমে বসেছে। তার নাকি সম্পূর্ণ শরীর ভেজা ছিল। সবাই জিজ্ঞাসা করেছে কিভাবে ভিজে গিয়েছে, তবে মেজবা কাউকে কিছুই বলেনি। এই নিয়ে মিহি আর রিমু ওর সামনে কিছুক্ষণ আলোচনা করলো। আকশা ঠোঁট চেপে হাসছিল ওদের কথাবার্তা শুনে। আকশাকে বাইরে ডাকা হয়েছে একবার, তবে ও মাথা ব্যথার দোহাই দিয়ে এই ঘরেই রয়ে গেছে। রাত 8টা অবধি ও এই ঘরে একা নিশ্চিন্তেই বসে ফোন স্ক্রল করতে লাগলো। হঠাৎ রিমু বাইরে থেকে এসে দরজার সামনে দাঁড়িয়ে বলল, ভাবি জলদি ঘরে যাও, ভাইয়া তোমাকে জরুরি তলব করেছে। মেজবা রেগেছে, এখনই ওই ঘরে যেতে হবে। আকশার বুকে কম্পন সৃষ্টি হলো। অজানা আশঙ্কায় শরীর পুরো ঠান্ডা হয়ে যেতে লাগলো ওর। আজ মেজবা বোধহয় ওকে ব্যালকনি থেকেই ছুঁড়ে ফেলবে। ভেতরে আসো। কথাটা শোনা মাত্রই আকশা আর বিলম্ব না করে চটজলদি ভেতরে প্রবেশ করল। সর্বপ্রথম ওর চোখ বিছানার দিকে গেল। লাগেজটা বিছানার উপরে হাট করে মেলে রাখা। মেজবা কি সব ইংরেজি বই পড়ে, সেগুলো বিছানার উপরেই রাখা। মেজবার ঘরে একটা মাঝারি আকৃতির বুকশেল্ফ আছে। সেখানে বইগুলো অবস্থান করে সর্বদা। ইংরেজির প্রতি বরাবরই অনীহা থাকায় আকশা কখনো বইগুলো ছুঁয়েও দেখেনি। মেজবা বোধহয় বাসায় ফিরেই নিজের ঘরের সব জিনিসপত্র গোছাতে ব্যস্ত হয়েছে। ঘরটা দেখে আপাতত সেরকমই মনে হচ্ছে আকশার। বেশ পরিপাটি লাগছে। মেজবা বইপত্র সব একত্র করতে ব্যস্ত। আকশা ওর পেছনে মিনিট খানেক যাবৎ দাঁড়িয়ে আছে। তবু যেন মেজবা ওকে তোয়াক্কা করছে না।
উপেক্ষায় শেষমেশ অধৈর্য হয়ে আকশাই উৎকণ্ঠা সহিত বলে উঠল, ডেকেছেন? না ডাকলে তোমার এখানে উপস্থিত থাকার কথা? আকশার প্রশ্নের বিপরীতে পেছনে ঘুরে মেজবা পাল্টা প্রশ্ন করল, সূক্ষ্মভাবে অপমান। ক্ষণিকের জন্য আকশা হজম করে নিল। মেজবা লাগেজের বাকি জামা কাপড় ড্রয়ারে রাখতে রাখতে আকশাকে উদ্দেশ্য করে বলল, 8:30 বাজে, এখন 9টার মধ্যে রেডি হবে, 1 মিনিটও লেট হয় না যেন। শেষোক্ত কথাতে একটু সতর্ক বাণী শোনা গেল। আকশা জিজ্ঞাসা করতে লাগলো, কিন্তু এখন রেডি হবো কেন? কোথায় যাবো এত রাতে? কিন্তু মেজবা ওর প্রশ্ন শুনেও শুনল না। শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। আকশা হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রইল সেখানে। কি হচ্ছে, কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। এমন হুটহাট তৈরি হবেই বা কেন? আকশা উদ্বিগ্নভাবে দ্বিতীয়গ্রস্ত হয়ে ঘরের বাইরে বের হলো। ড্রয়িং রুমে বাচ্চা কাচ্চা সবাই বসে হই হট্টগোল করছে। বাড়ির অধিকাংশ পুরুষরা বাইরে, মহিলারা রান্নাঘরে রান্না করতে গল্পগুজবে ব্যস্ত। আকশা ড্রয়িং রুমে টিভি ক্যাবিনেটের একপাশে দাঁড়িয়ে নখ কামড়াতে লাগলো। তখনই কোথা থেকে ছোট চাচি ছুটে এসে খপ করে আকশার হাত ধরলেন। অস্থিরভাবে বললেন, তুমি এখানে মা? তোমাকে আরো সারা বাড়িতে খুঁজছি আমি, চলো আমার সাথে। ছোট চাচি আকশাকে টেনে তার ঘরের দিকে নিয়ে যেতে লাগলেন। আকশা উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে চাচি? ছোট চাচি ওকে তার নিজের ঘরে নিয়ে এসে আলমারি খুলে জামা কাপড় ঘাটাঘাটি করতে করতে জবাব দিলেন, আজ তোমাদের মেজবার এক বড় ভাইয়ের বাসায় দাওয়াত। ছেলেটার নাম রিফাত। মেজবার আসার খবর শুনেই নাকি ছেলেটা তার বউকে নিয়ে তোমাদের জন্য রাতের খাবার আর বারবিকিউ পার্টির আয়োজন করেছে। আরো কারা জানি থাকবে, মেজবাকে ফোন করেছে কিছুক্ষণ আগে। মেজবা প্রথমে যাওয়ার ব্যাপারে না করে দিয়েছিল, কিন্তু ছেলেটা একা হাতে সব কষ্ট করে করেছে বলে পরে মেজবা কল করে জানালো যাবে সেখানে। না গেলে আবার মন্দ দেখায়। রিফাত বলেছে অবশ্যই যেন তোমাকে নিয়ে যায় মেজবা। ওদের বাসা একটু দূরে তো, মফস্বলের ওদিকে, যেতে অনেকটা সময় লাগবে। তাই মেজবা তাড়াহুড়ো করছে। আমাকে বললো তোমাকে যেন জলদি তৈরি করে দিই। শাড়ি টাড়ি পরে একটু বউয়ের মতো সেজেছে ও, বুঝেছো মা? নতুন বিয়ে হয়েছে তো তোমাদের, মেজবা পরিচিত জনের বাসায় যাচ্ছ, দেখে যেন বোঝা যায় তুমি নতুন বউ। নাও এই শাড়িটা পরো এখন। আমার শাড়ি এটা, তোমার চাচা একবার টাঙ্গাইলে গিয়ে নিয়ে এসেছিলেন। অনেক যত্ন করে তুলে রেখেছিলাম, তুমি পরলে খুব খুশি হব। একটা গাঢ় বেরগুনি রঙের কাতান বেনারসি শাড়ি আকশার হাতে ধরিয়ে দিলেন ছোট চাচি। শাড়িটা ভীষণ সুন্দর। আকশার শাড়ির প্রতি অবসেশনটা বরাবরই অনেক বেশি। শাড়ি সংগ্রহের প্রতি বড্ড ঝোঁক আছে ওর। একবার শপিং মলে ঠিক এরকমই রঙের প্রায় কাছাকাছি নকশার একটা শাড়ি দেখেছিল। তবে সেদিন ওর আম্মুর তাড়া থাকায় আর কেনা হয়নি। সেই আফসোস আকশার আজও মেটেনি। তবে এই শাড়িটা হাতে পেয়ে মনে মনে বড্ড আনন্দিত হলো। শাড়িটা হাতে নিয়ে বুলিয়ে দেখতে লাগলো। ছোট চাচি ওকে তাড়া দিলেন তৈরি হওয়ার জন্য। আকশা দ্রুত চাচিদের ঘর থেকে বেরিয়ে নিজেদের ঘরে গেল। দেখলো মেজবা ততক্ষণে ওয়াশরুম থেকে বেরিয়েছে, ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। আকশা এই ফাঁকে দ্রুত পেটিকোট আর ব্লাউজ বের করে নিয়ে ওয়াশরুমে চলে গেল। জি ভাইয়া, আমি আর আমার ওয়াইফ আসছি। হ্যাঁ হ্যাঁ শিওর। আমি কথার খেলাপ করি না, আপনি নিশ্চিন্ত থাকুন। আমরা শিওর আসছি, এই তো ধরেন আনুমানিক 9:30 বেজে যাবে। আচ্ছা আচ্ছা, ভাবিকে বেশি কষ্ট দিয়ে না, সিম্পলি কিছু করলেই হবে। রাখছি তাহলে এখন। রিফাত ভাইয়ের সাথে কথা বলা শেষ করে মেজবা ফোনটা রেখে ব্যালকনি থেকে ঘরে প্রবেশ করতেই এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে গেল। আকশা ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি নিয়ে আতিপাতি করছে। মেজবার হাতে থাকা ফোনটা আরো বেশি শক্তভাবে মুঠোবন্দি হলো। আকশা শাড়ি খুব ভালোভাবেই পরতে পারে, এমনকি বিভিন্ন উৎসব অনুষ্ঠানে পরিচিত মেয়েদের পরিয়েও দিয়েছে বহুবার। তবে এই শাড়িটা তুলনামূলক যথেষ্ট বড়, এজন্য আকশার একা হাতে সবটা সামলে পড়তে একটু কষ্টই হচ্ছে। কেউ এসে যদি আঁচলটা মিনিট কয়েকের জন্য ধরে রাখতো, তবে ওর জন্য একটু সুবিধা হতো। মেজবাকে দেখে আকশা তড়িৎ গতিতে ব্লাউজের খোলা পিঠের উপর সামনে চুলগুলো টেনে ছড়িয়ে দিল, যাতে পিঠ দেখা না যায়। আকশা ভাবলো এখনই মেজবা এসে ওকে বলবে, শাড়ি পরতে আমি হেল্প করি তোমাকে। আকশা তখন নিজের খোলা চুলগুলো মেজবার মুখের উপর ঝাপটা মেরে খুব ভাব নিয়ে জবাব দেবেন না, আমার কারোর সাহায্যের দরকার নেই, আপনি আসতে পারেন। আকশা অপেক্ষা করতে লাগলো কখন মেজবা এগিয়ে এসে এই কথা বলবে, বিপরীত ওর কড়া জবাবটা দেবে। তবে এমন কিছুই ঘটল না। মেজবা মিনিট খানেকের মতো দাঁড়িয়ে থেকে এরপর গটগট পায়ে হেঁটে ওকে পাশ কাটিয়ে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে ঘরের বাইরে চলে গেল। আকশা হতবুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল শাড়ির আঁচল হাতে নিয়ে। মেজবা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে গেটের সামনে। আকশাকে একবার রিমুকে দিয়ে ডাকতে পাঠিয়েছে, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে, তার উপর এই মেয়ে আরো বেশি দেরি করছে। মেজবা বারবার হাত ঘড়িতে সময় দেখছে। সহজে অধৈর্য হয় না, তবে এদিকে রিফাত ভাইয়া কল দিচ্ছেন বারবার। এজন্যই মেজবা আকশা দেরি করাতে বিরক্ত হচ্ছে বেশ। ও মুখ উঠিয়ে সামনে তাকাতে দেখলো কেচে কেট খুলে বের হচ্ছে আকশা। মেজবা ভ্রু স্বয়ংক্রিয়ভাবে কুঁচকে গেল। আকশা পরেনি বেগুনি রঙা শাড়ি, কানে আর গলায় স্বর্ণের দুল গহনা, নাকে ছোট্ট একটা ডাল আকৃতির নাকফুল,
হাতে দুটো চিকন বালা, পায়ে সেমি হিল। মেজবা মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। আকশা দ্রুত তাড়াহুড়ো করে হেঁটে এগিয়ে এসে বলল, চলেন, ওঠো। মেজবার গম্ভীর কণ্ঠস্বর শুনিয়ে আকশা ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞাসা করল, উঠবো মানে? বাইকে ওঠো। বাইকে কেন? তো কি আমার মাথায় উঠতে চাচ্ছ? আকশা হতভম্ব হলো, আমতা আমতা করে বলল, আমি বাইকে উঠি না কখনো, এমনকি ভাইয়ার বাইকেও না, ভয় লাগে আমার। গাড়িতে চলুন না প্লিজ। আস্তে চালাবো, উঠে এসো। মেজবা বাইকে উঠে বসে শান্ত স্বরে কথাটা বলতেই আকশা এবার কিছুটা ভরসা পেল। হাতের আড়ং থেকে সপ্তাহ দুয়েক আগে কেনা নতুন পার্সে ফোনটা রেখে উঠে বসলো বাইকে। আকশা উঠতেই মেজবা বাইক স্টার্ট দিল। আকশার মাথা ঘুরছে, সামনের দিকে ভয়ে তাকাতে পারছে না ও। বাইকের স্পিড এতটা বেশি, রীতিমতো ভয় হচ্ছে আকশার। এটা বড় রাস্তা, দুভাগের সমান রাস্তাটা এদিকে এসে প্রায় এক ভাগ হয়ে গেছে। মেজবা বাইকে ওঠার আগে ওকে বলেছিল আস্তে চালাবে, অথচ এখন এতটা জোরে চালাচ্ছে যে মনে হচ্ছে সামনে গিয়েই বোধহয় আছড়ে পড়বে বাইকটা। অথচ দুপাশ দিয়ে বড় বড় বাস, ট্রাক যাচ্ছে। রাস্তার পাশে সারি সারি গাছপালা, ঢালুতে ধান ক্ষেত, যে কোনো সময় বিপদ করতে পারে। এবার মেজবা বোধহয় সর্বোচ্চ স্পিডে বাইক চালাচ্ছে। আকশার চুল বাতাসে উড়ছে অনবরত। শাড়ির আঁচল শক্ত করে চেপে ধরে রেখেছিল আকশা। এবার ওর বুক ধক করে কেঁপে উঠল। ও দ্রুত মেজবার বুকে দুই হাত জড়িয়ে ধরে রেখে জোরে গলায় অস্থিরভাবে প্রশ্ন করল, কি করছেন মেজবা? এত জোরে বাইক চালাচ্ছেন কেন? আকশার কণ্ঠ শুনে মেজবা বাইকের স্পিড আরো বাড়িয়ে দিল। মৃদু হেসে জবাব দিল, অ্যাজ মাই উইশ। প্লিজ আস্তে চালান মেজবা, ভয় পাচ্ছি আমি, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। সো সরি, হোয়াট? মেজবার কথা শুনে চরম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো আকশা। মেজবা নির্বিকারভাবে পুনরায় বলল, সো সরি। আকশা এতক্ষণে বুঝতে পারলো পুরো ব্যাপারটা। মেজবা কেন এত স্পিডে বাইক চালাচ্ছে সেটাও বুঝে গেল। ইঙ্গিতে বোঝা ওর জন্য খুব একটা কঠিন নয়। আকশা হতবিহ্বল হয়ে গেছে। সামান্য একটা কারণের জন্য মানুষ এমন করতে পারে? তবে এই মুহূর্তে বিরোধ করা জরুরি নয়। মেজবা ওকে নিশ্চুপ থাকতে দেখে বাইকের স্পিড আরো বাড়িয়ে দিল। একটা বড় ট্রাক একদম মেজবার বাইকের গা ঘেঁষে বেরিয়ে গেল। আকশা প্রায় কেঁদেই ফেলল। পেছন থেকে নিজের হাত দুটো মেজবার বুকে জড়িয়ে ধরে শার্টের কাছের অংশটুকু শক্তভাবে আঁকড়ে কান্নারত আকুল কণ্ঠে বলে উঠল, সরি মেজবা, না বুঝে ভুল করে ফেলেছি, একটা বাজে মজা করে ফেলেছি। আপনার গায়ে পানি ফেলা উচিত হয়নি আমার। আর কখনো এমন করব না, রিয়েলি সরি। আকশার আকুল কণ্ঠস্বর আর সরি শব্দটা শুনিয়ে মেজবা এবার বাইকের গতি কমিয়ে দিল। হালকা হেসে বিড়বিড় করল, টিট ফর ট্যাট। রিফাত ভাইয়াদের বাসাটা দোতলা, ছোটখাটো তবে বেশ গোছানো এবং সুন্দর কারুকার্যের। মার্জিত রুচিশীল পরিবেশ যাকে বলে। বাসার ভেতরটা বাঙালিয়ানা ছাপ দিচ্ছে। আকশা এখানে আসার পর থেকে ঘুরে ফিরে শুধু চারপাশ দেখছে। রিফাত ভাইয়ার স্ত্রী সাথী আকশাকে ঘুরে ফিরে চারপাশ দেখতে দেখে বললেন, চলো তোমাকে পুরো বাড়িটা ঘুরিয়ে নিয়ে আসি। আকশা দ্বিমত করলো না। সোফায় রিফাত ভাইয়া আরো দুজনের সাথে বসে মেজবা আড্ডা দিচ্ছে। বাকি দুজন ছেলেও, যে মেজবার পরিচিত, তাদের সাথে খুব ভালো সম্পর্ক। সেটা মেজবার মন খোলা কথাবার্তা এবং ঠোঁটের কোণের হাসি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। সাথী ভাবি রান্না বান্না শেষ, তবে সবাই বলছিল কিছুক্ষণ পরে খেতে বসবে তারা। তাই এখনো খেতে দেওয়া হয়নি। তারা যখন বলবে তখন খাবার দেওয়া হবে। আকশা একবার আলোচনায় ব্যস্ত মেজবাকে এক পলক দেখে সাথী ভাবির সাথে উঠে চলে গেল। ড্রয়িং রুম, ডাইনিং রুম এবং রান্নাঘরে আলো জ্বললেও বাড়ির বাদবাকি অংশে কোথাও আলো নেই। নিচতলায় এক ঘর ভাড়াটিয়ারা থাকেন। তারা গ্রামে বেড়াতে গিয়েছেন, আর দোতলায় শুধুমাত্র রিফাত আর সাথী থাকেন। এটা রিফাতের বাবার গড়া বাড়ি। বাবা মা মারা যাওয়ার পর তাদের একান্ত ছোট্ট সংসার এখানে। শুধুমাত্র তারাই থাকে নিরিবিলি বাড়িতে। এ কারণে কোনো মেহমান আসলে তারা ভীষণ খুশি হয়। আকশাকে বাসার ভেতরটা ঘুরে দেখাতে দেখাতে এইসব গল্পই দিচ্ছিলেন সাথী ভাবি। সে আকশার চাইতে সম্ভবত বছর দুয়েকের বড় হবে। এজন্য আকশা ভাবি সম্বোধন করছিল বারবার। এক পর্যায়ে সাথী বলল, আমাকে আপু বলে রাখতে পারো। আকশা এতক্ষণ কিছুটা দ্বিধান্বিত থাকলেও সাথীর সাথে কথাবার্তা বলে এবার ধীরে ধীরে সহজ হলো। এটা বেশ মিশুকে স্বভাবের। খুব দ্রুতই ওর সাথে সহজ হয়ে গেছে। আকশা মৃদু হেসে সাথীর কথা জবাবে বলল, আচ্ছা। সাথী আকশাকে তাদের ঘরের ব্যালকনিতে নিয়ে গেছে। গাছ দেখে সেসব গাছ এখানে আনার গল্প করতে ব্যস্ত হলো। আকশা সাথীর কথা শুনতে শুনতে অন্যমনস্ক হলো। মেজবার ওই হাস্যজ্জ্বল মুখটা মানুষ পটে ভেসে উঠছে বারবার। বিয়ের আগে মেজবার সাথে রেস্টুরেন্টে সেই সাক্ষাতের দিন এমনই হাসি দেখেছিল আকশা। বিয়ের দিন তো মেজবার মুখও দেখতে পায়নি। এরপর আজ বিয়ের পর প্রথম সাক্ষাতে যতবার মেজবাকে ওর মুখোমুখি দেখেছে, একবারও লোকটার মুখে হাসি দেখেনি ও। অন্তত আকশার সামনে থাকলে তো নয়ই। কই অন্যদের সামনে তো হাসি খুশি থাকে মেজবা। আকশার সামনে আসলে কেমন গম্ভীর হয়ে যায়। আকশা বেশ বুঝতে পারছে, তবে কিছু বলেও নি।
সাথী হঠাৎ আকশাকে অন্যমনস্ক হতে দেখে ওর বাহু ঝাঁকিয়ে বলল, কি হয়েছে, তুমি হঠাৎ চুপ মেরে গেলে কেন? মন খারাপ নাকি? আকশা চকিতে হুঁশে ফিরে মাথা নেড়ে না বোঝালো, সাথে মুচকি হেসে বলল, নতুন বিয়ে তোমার, সবসময় হাসি খুশি থাকার কথা। তা নয় মুখ কালো করে আছো কি? আমার দেবরটা তোমাকে ভালো পায় না? পাওয়ার তো কথা। আমার দেবরের মতো অমন ভদ্রলোক 10 গায়ে খুঁজলে পাওয়া যাবে না। ও আমাকে বড় বোনের মতো মানে, আর রিফাতকে নিজের ভাইয়ের মতো। কখনো ওকে পর মানেই হয় না। আমার বিশ্বাস ও তোমাকে খুব ভালো রাখবে। সাথীর কথা শুনে আকশা কিঞ্চিৎ হাসলো। হাসিটা যে খুব আনন্দের তা ঠিক নয়, বরং নিজের উপরে উপহাস করেই হাসলো বটে। সাথী এবেলায় তাড়াও দিল খেতে বসার জন্য। আকশা ওর পিছু পিছু ঘর থেকে বের হলো। ডাইনিং টেবিলে বসে আছে সবাই। সাথী খাবার সার্ভ করছে। ওকে হেল্প করছে রিফাত। আকশা সাথীকে হেল্প করতে চেয়েছিল, কিন্তু সাথী ওকে ধমক দিয়ে খেতে বসিয়েছে। আকশা মেজবার পাশে চেয়ারে বসে আছে। শাড়ির আঁচলটা সামান্য ওপরে তুলে নিয়েছে ও, নাহলে খেতে অসুবিধা হবে। বিপরীত পাশের চেয়ারে বাকি দুজন ছেলে বসে আছে। আকশা সবে হাত উঠিয়ে এক লোকমা খাবার মুখে তুলেছে, তখনই পাশ থেকে গম্ভীর গলায় নিচু কণ্ঠস্বর শোনা গেল, শাড়ির আঁচল নামাও। আকশা খাওয়া বন্ধ করে চৌকিতে মুখ ঘুরিয়ে মেজবাকে দেখল। মেজবার দৃষ্টি আকশার দিকে নয়, বরং খাবারের প্লেটের দিকে। সামনের দিকে তাকিয়ে নিজের মতো খাবার খেতে ব্যস্ত। মেজবার কথা শুনে আকশা নিজের দিকে এবার ভালোভাবে তাকিয়ে দেখল। হাত ওঠানোর কারণেই ওর শাড়ির আঁচল কোমরের কাছ থেকে সামান্য উঠে গিয়ে পেট হালকা দেখা যাচ্ছে। আকশা রীতিমতো অস্বস্তিতে পড়ল। ভাগ্যিস সামনের মানুষগুলো খাবার খাওয়ায় ব্যস্ত, এদিকে খেয়াল করেনি তারা। আকশা দ্রুত আঁচল নামিয়ে দিয়ে এরপরে ধীরে সুস্থে খেতে লাগলো। ডিমের কোরমা দিয়ে খাওয়া শেষ করতেই সাথে নারকেল দুধ দিয়ে রান্না করা চিংড়ি ভুনার বোলটা নিয়ে এগিয়ে আসলো। মেজবার পাতে 1 চামচ চিংড়ি উঠাতে যাবে, তৎক্ষণাৎ আকশা জিজ্ঞাসা করে উঠল, এটা কি চিংড়ি আপু? গলদা চিংড়ি? সাথে জবাব দিতে আকশা তড়িৎ গতিতে অস্থির ভাই বলে উঠল, উনাকে এটা দিবেন না প্লিজ, উনার গলদা চিংড়িতে মারাত্মক অ্যালার্জি আছে। আকশার কথা শুনে সবাই মিটিমিটি হাসলো। আকশা অস্বস্তিতে পড়ল। মেজবার মামুনি আজ ছেলের ফেরা উপলক্ষে রান্না করার সময় মেজবার গলদা চিংড়িতে অ্যালার্জির কথাটা বলেছিলেন। সে কথা ভালোভাবে মনে আছে আকশার। ও ঘাড় ঘুরিয়ে মেজবার দিকে তাকাতেই দেখল মেজবা ওর দিকে সরু চোখে তাকিয়ে আছে। আকশা তাকানো মাত্রই দৃষ্টি ফিরিয়ে নিয়ে খাওয়ায় মনোযোগ দিল মেজবা। রিফাত সোফায় মেজবার পাশে বসে ওকে অনবরত বোঝাচ্ছে, বারবার করে বলছে, আজ থেকে যা মেজবা, আমাদের এদিকটা রাতের দিকে পরিবেশ ভালো না। তুই একা থাকলে তোকে যেতে নিষেধ করতাম না, কিন্তু সাথে তো আকশাও আছে। ইদানিং এদিকে ডাকাত পড়ছে বেশ, আর ঝোপঝাড়ে নেশাখোরদের আস্তানা তো আছেই। খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন। মেজবা আজ রাতে এখান থেকে যেতে নারাজ ছিল, এখানে থেকে যেতে নারাজ ছিল, তবে রিফাতের অনুরোধে শেষ পর্যন্ত আর না করতে পারল না। মেজবা সম্মতি জানানোর সঙ্গে সঙ্গেই সাথে গিয়ে ওদের জন্য একটা ঘর খুলে গুছিয়ে রেখে আসলো। ঘুমানোর আগে সবাই ড্রয়িং রুমে বসেছে। রিফাতের বন্ধু জুনিয়র শাফিন আর আফরিন এখনো আছে, বাইক নিয়ে এসেছে ওরা। আর কিছুক্ষণ আড্ডা দিয়েই বাড়ি ফিরবে। মেজবা রিফাত আর অফিসার আফসির সাথে কথা বলতে ব্যস্ত। আকশার সাথে সাথে গল্পে মগ্ন তখন। হঠাৎ শাফিন নামক ছেলেটা আকশাকে উদ্দেশ্য করে ধীর গলায় বলে উঠল, আপনাকে এই শাড়িতে ভীষণ সুন্দর লাগছে। আকশা যেই সোফায় বসে আছে সেটার সামনাসামনি সোফাতেই সাফিন বসা। সুতরাং কথাটা মুহূর্তেই কর্ণগোচর হলো আকশার। ও ভ্রু কুঁচকে সাফিনকে এক পলক দেখল। সাথীর সাথে কথা বলাকালীন এতক্ষণ ওর অনুভব হচ্ছিল সামনের সোফায় বসা ছেলেটা বোধহয় ওর দিকেই তাকিয়ে আছে। এবার ছেলেটা এমন কথা বলার পরে নিশ্চিত হলো আকশা। চরম বিব্রত বোধ করলো, কিছু বলতেও পারল না। নড়ে চড়ে উল্টো দিকে সোফার মুখোমুখি ঘুরতেই দেখলো মেজবা কথা বন্ধ করে আকশার দিকেই তাকিয়ে আছে। একবার আকশাকে দেখে আরেকবার সাফিনকে দেখছে। ওদিকে রিফাত ভাইয়া অনবরত কথা বলেই চলেছেন। মেজবা সেসবে মনোযোগ নেই। বাকিরা যদিও সাফিনের বলা কথাটাকে একেবারেই গুরুত্ব সহকারে নেয়নি, তবে আকশার ভালো লাগলো না। মেজবার গম্ভীর মুখটা খেয়াল করেছে আকশা। বাকিটা সময় আসরে গুটিসুটি মেরে বসে রইল। রাত তখন প্রায় 1:30। অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে সবাই ঘুমাতে ব্যস্ত এখন। আকশাকে সাথী অতিথি ঘরে দিয়ে গিয়েছে সবে মাত্র। আকশা কোনো পোশাক আনেনি। এখানে যে থাকবে সেই পরিকল্পনাই তো ছিল না। আকশা আরো অস্বস্তিতে পড়েছে। এই ভারী কারুকাজের শাড়ি পরে ঘুমাবে কিভাবে? আকশা দাঁড়িয়েছিল ঘরের মাঝখানে। হঠাৎ পেছন থেকে দরজা খোলার শব্দ হতেই চট করে পেছন ফিরে তাকালো। ভেজানো দরজা খুলে ভেতরে প্রবেশ করেছে মেজবা। এতক্ষণ রিফাত ভাইয়ের সাথে কথা বলছিল। আকশা তো ভেবেছিল মেজবা বোধহয় এই ঘরে আসবেই না। বিয়ের পরে এই প্রথম তাদের একসাথে রাত কাটানো। আকশা একদম টান টান সোজা হয়ে দাঁড়িয়ে মেজবাকে দেখতে লাগলো। লোকটা ঘরে ঢুকে সোজা ওয়াশরুমে চলে গেছে হাত মুখ ধুতে। স্বাস্থ্য সচেতন লোক জীবনে অনেক দেখেছে আকশা, কিন্তু এমন অতিরিক্ত হাইজিন মেনটেন করা মানুষ মেজবার আগে কাউকে দেখেনি।
লোকটা হাত দিয়ে সামান্য একটা মশা মারলেও বোধহয় সাথে সাথে ওয়াশরুমে যায় হাত ধুতে। আসার পর থেকে ব্যাপারটা বেশ খেয়াল করেছে। মেজবা বের হয়ে ভেজা মুখ তোয়ালেতে মুছলো। আকশা তখনও ঘরের মাঝ বরাবর ঠাঁই দাঁড়িয়ে। ও ভাবলো মেজবা বোধহয় এখনই বিছানায় এসে ঘুমাবে। কিন্তু ঘটনা ঘটলো তার উল্টো। মেজবা কোনো কথা না বলে সোজা ব্যালকনির দিকে যেতে লাগলো। মেজবা, আকশা এবার পেছন থেকে ডেকে উঠল। মেজবা পেছনে ঘুরে তাকিয়ে নির্বিকার ভাবে জবাব দিল, জি। ঘুমাবেন না? কেন? না মানে রাত তো অনেক হলো। আমাদের আবার ভোরে ফিরতে হবে তো। মামনি কিছুক্ষণ আগে কলে বললেন না, কাল নাকি সবাই নাটোরে যাবেন গ্রামের বাসায় খেজুরের রস আনতে। এখন না ঘুমালে ভোরে উঠে যাবেন কিভাবে? আমার ঘুম নিয়ে তোমার ভাবতে হবে না। মেজবা রুড ভাবে কথাটা বলে পুনরায় ব্যালকনির দিকে পা বাড়াতেই আকশা আবারও বলে উঠল, ব্যালকনিতে যাচ্ছেন কেন? সিগারেট খাবেন? আমি স্মোকিং করি না। আমার জন্য? মানে? মেজবা ভ্রু কুঁচকে প্রশ্নটা করতেই আকশা মৃদু হেসে জবাব দিল, মানে পুরুষ সাধারণ দুই প্রকার। এক পক্ষ ধূমপান করে ফ্যান্টাসির জন্য, আরেক পক্ষ অধূমপায়ী। তারা তাদের ঠোঁটকে সিগারেটের কালো ধোঁয়া থেকে সুরক্ষিত রাখে ভবিষ্যৎ বউয়ের হক যথাযথভাবে আদায়ের জন্য। যেহেতু তাদের ওই পৌরুষিক ঠোঁটের উপর শুধুমাত্র তাদের স্ত্রীদের অধিকার থাকে। আকশার কথাগুলো শোনামাত্র মেজবা এমনভাবে কপালে ভাঁজ ফেলে ভ্রু কুঁচকে ওর দিকে তাকালো, যেন দুনিয়ার সবচেয়ে জঘন্য বেরসিক কথা শুনেছে। মেজবা আকশাকে উপেক্ষা করে প্রায় চলেই যাচ্ছিল, তখন আকশা মুখ মোছার জন্য শাড়ির আঁচল ওঠাতেই মেজবা হঠাৎ দাঁড়িয়ে গেল। পুনরায় পেছনে ফিরে এসে আকশার সামনে দু কদম এগোলো। হাত কয়েক দূরত্ব বজায় রেখে মেজবা প্যান্টের পকেটে দুই হাত রেখে মুখ উঁচু করে দাঁড়িয়ে কঠিন সুরে বলল, এই শাড়ির আঁচল যেন আর কখনো ওপরে না ওঠে। শাড়ি পরলে ভালোভাবে পরবে। পশ্চিমাদের মতো শাড়ি পরা আমার পছন্দ নয়। শাড়ি হলো আমাদের মা চাচিদের মার্জিত পোশাক। পরলে তাদের মতো করেই পরবে, না হলে পরা বাদ দেবে। এই কথা আজই ফার্স্ট অ্যান্ড লাস্ট বারের মতো বলছি। আর কখনো বলবো না। আমার ওয়াইফের শরীর অন্য কোনো পুরুষ দেখুক, এটা আমি টলারেট করব না। স্পষ্ট বলে রাখলাম। মাইন্ড ইট। আপনি নিজেই তো এখনো পর্যন্ত দেখেননি। আকশার কথাটা শুনে মেজবা দাঁড়িয়ে গেল, তবে পিছু ফিরে তাকালো না। আকশা আকুল হয়ে রইল মেজবা পেছনে ফিরে কিছু অন্তত বলুক, কিন্তু মেজবা ওর দিকে ফিরেও তাকালো না। গটগট পায়ে হেঁটে ব্যালকনিতে চলে গেল। এ মুখও হলো না আর। আকশা বিড়বিড় করে বলল, নিজেও দেখবে না, আবার এমন কঠোর কথাও শোনাবে। ভোর প্রায় 5:30 বাজে যখন আকশা যখন ঘুম ভাঙল, তখনও নিজেকে মেজবার বাহুতে অবস্থান করতে দেখে ভ্রু কুঁচকে ফেলল। রাতে তো মেজবা ব্যালকনিতে চলে গিয়েছিল। এরপর আকশা সোজা এসে বিছানার একপাশে ঘুমিয়ে পড়েছে। তারপর আর কিছু মনে নেই ওর। এখন ঘুম ভাঙার পরে নিজেকে বিপরীত পাশে মেজবার বুকের উপরে দেখে হতচকিত হলো। আকশার খোলা চুলগুলো মেজবার মুখের উপরে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আকশা মনে করার চেষ্টা করতে লাগলো রাতে আর কিছু হয়েছে কিনা। আকশার মাথায় নানান কথা ঘুরছে। তখনই মেজবা চোখ মেলে তাকালো, সবে ঘুম ভেঙেছে। চোখ হালকা লাল হয়েছে, বোধহয় রাতে ঘুম ভালো হয়নি। মেজবাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আকশা তড়িৎ গতিতে চট করে সরে গেল ওর গায়ের ওপর থেকে। গতকাল রাতে শাড়ির আঁচলটা গায়ের ওপরে দুই পাশ থেকে ভালোভাবে টেনে নিয়ে ঘুমালেও এখন পুরোপুরি এলোমেলো হয়ে গেছে। বিছানার এক কোণে মেঝের ওপর ঝুলে পড়ে আছে আঁচলটা। আকশা দ্রুত আঁচল টেনে এনে গায়ে ভালোভাবে জড়িয়ে নিল। মেজবার দিকে তাকাতেই দেখলো মেজবা বালিশে হাত ঠেকিয়ে শুয়ে নির্বিকার ভাবে এক দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। আকশা চরম বিব্রত বোধ করলো। কিঞ্চিত সরে বসে ঝরঝরে গলায় মেজবাকে উদ্দেশ্যে প্রশ্ন করলো, আপনি বিছানায় কেন? ফ্লোরে থাকার কথা। নিজ প্রশ্নের বিপরীতে পাল্টা প্রশ্নটা পেয়ে আকশার মেজাজ প্রচণ্ড খারাপ হলো। ও আরো জোর গলায় বলল, আপনি তো ব্যালকনিতে ছিলেন, তাহলে বিছানায় এসেছেন কি কারণে? অ্যাজ মাই উইশ। হোয়াই শুড আই গিভ ইউ অ্যান এক্সপ্লেনেশন? মেজবার রুড জবাবটা শুনেও আকশা দমে গেল না, বরং বিছানার চাদর টেনে ধরে পূর্বের তুলনায় দ্বিগুণ ভ্রু কুঁচকে বলল, ওকে, মেনে নিলাম আপনার ইচ্ছা। আপনি আমাকে এ বিষয়ে কোনো কৈফিয়ত দিবেন না। তবে এই কথাটা অন্তত বলবেন, আপনি আমার কাছে কেন এসেছেন? লজ্জা করে না সুযোগের সদ্ব্যবহার করতে? একটা মেয়ের অজান্তে তার সাথে বাজে কাজ করার চেষ্টা করেন কোন বিবেকে? আকশার রাগে শরীর কাঁপছে। ইচ্ছা হচ্ছে এখনই মেজবার গাল বরাবর জোরে সোরে একটা থাপ্পড় বসিয়ে দিতে। তবে নিহাতি বয়সে বড় বিধে আকশা নিজেকে নিয়ন্ত্রণ করলো। মেজবা এবার শোয়া থেকে উঠে বসলো। আকশার মুখোমুখি বসে ওর চোখের সামনে আঙ্গুল রেখে বলল, কামন, আমি তোমার কাছে যাইনি, বরং তুমি নিজ জায়গা ছেড়ে আমার কাছে এসেছো। মেমোরি কি খুব বেশি উইক তোমার? মনে করে দেখো রাতে কোথায় ঘুমিয়েছিলে তুমি? ঘুমালে তো কোনো হুঁশ থাকে না তোমার। পাশে যে একজন নিরীহ মানুষ ঘুমিয়ে থাকতে পারে সেটাও ফিল করতে পারো না। গায়ে মাথায় হাত পা উঠিয়ে দাও। মানুষের উপর টর্চার করো, করে ছাড়ো।
ফার্দার এমন কিছু করলে না ধাক্কা মেরে ফেলে দেবো বিছানা থেকে। পাগল ছাগল। মেজবার কথা শুনে আকশা এবার ভালোভাবে খেয়াল করে দেখলো ও রাতে ডান পাশে ঘুমালেও বাম পাশে চলে এসেছে পড়ে। ঘুমের ঘোরে এই ঘটনা ঘটেছে, এদিকে আকশা আরো মেজবার উপরে চড়াও হচ্ছিল। তবে মেজবার এই কথার বিপরীতে ও আর পাল্টা কিছু বলতে পারল না। ওদিকে সাথী বাড়িতে ডেকেই যাচ্ছে, সকালে নাস্তাটা সেরে ০.৫ ঘন্টার মধ্যেই বেরিয়ে পড়বে ওরা। বাসায় ফিরে আবার ব্যাগপত্র গোছাতে হবে, সেখান থেকে দুদিনের জন্য নাটোরে। নাটোর লালপুর উপজেলা হালসা গ্রাম। এই গ্রামে মেজবার খালামণির বাড়ি। আজ সবাই বেড়াতে এসেছেন এখানে। মেজবা আসা মাত্রই খালাতো আর মামাতো ভাইদের সাথে বেরিয়েছে। আকসা, মিহি আর রেমুর সাথে সরিষা খেতে ঘুরতে এসেছে। বাকিরা সবাই বড় ঘরে বসে গল্প গুজব করছেন। আকসাদের ওর শাশুড়ি বলেছেন বাইরে থেকে একটু ঘোরাঘুরি করে আসতে। দুপুরে খাবার সময় হতে এখনো ঘন্টাখানেক। আর যেহেতু এখানে বেশি দিন থাকাও হচ্ছে না এবং একই সাথে ঘোরার জায়গাও অনেক, তাই সময় সুযোগ পেলেই চারপাশ ঘুরে দেখা ভালো। নচেত ঘোরাঘুরির জন্য দুদিন তুলনামূলক খুব কম সময়। আকশা ফোন ক্যামেরায় মিহি আর রিমুকে ফটো তুলে দিতে ব্যস্ত ছিল। হঠাৎ একটা নোটিফিকেশন আসায় স্ক্রিনে চোখ রাখতেই স্বয়ংক্রিয়ভাবে ভ্রু কুঁচকে গেল আকশার। পরমুহূর্তে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। জোরপূর্বক মুখে সামান্য হাসি রেখা টেনে এনে সামনের দিকে এগিয়ে গিয়ে মিহিদের বলল, তোমরা একটু এদিকে ঘুরতে থাকো, আমি বসে গেলাম। মিহি আবার আকসার লেজুর বলা চলে। আকসার প্রায় সমবয়সী হয় ওকে ছাড়তেই চায় না। ওদের জমেও ভালো। মিহি আবদার করে বলল, আমরাও তোমার সাথে আসি ভাবি। আকসা তৎক্ষণাৎ মাথা নেড়ে দ্বিরুক্তি করে বলল, না না, তোমরা এখানে ঘুরো না। ওইদিকে ওখানে কত সুন্দর একটা প্লেস, দারুণ ফটো আসবে কিন্তু। আর একটু পরেই রোদ পড়ে যাবে, তখন ছবি ভালো আসবে না। এখনই সময় থাকতে গিয়ে তুলে আসো, আমি আশেপাশে আছি। কিছুক্ষণ পরে এসে তোমাদের সাথে ফিরবো। আকশা ইনিয়ে বিনিয়ে ওদেরকে ধাতিয়ে পাঠিয়ে দিল। মিহি আর রিমু কিছুটা দূরে যেতেই আকশা দ্রুত সরে গেল সেখান থেকে। সরিষা ক্ষেতের আশেপাশে অনেক গাছপালা। একটা বড় তাল গাছের পাশে গিয়ে দাঁড়ালো আকশা। সেখান থেকে উঁকি দিয়ে দেখলো এখানে দাঁড়ালে দূর থেকে ওকে ভালোভাবে লক্ষ্য করা যায় না। এবার নিশ্চিত হলো, স্বস্তির নিঃশ্বাস ফেলে ফোনের লক খুলে তড়িঘড়ি করে কাজটা করতে লাগলো। কল রিসিভ করে ফোন কানে নিতেই ওপাশ থেকে পরিচিত কণ্ঠস্বরটা শুনে মৃদু হাসলো আকশা। এরপর প্রায় মিনিট ১৫ সময় একটানা কথা বলল। যতক্ষণ কথা বলল পুরোটা সময়ই ওর ঠোঁটের কোণে হাসি লেগে রইল। দুপুরে আকসাদের খেতে দেওয়া হয়েছে ছাদে। বাড়ি ভর্তি মানুষজন। নিচতলায় মেজবার খালার বড় জায়েরা থাকেন, ওপরতলায় তারা। দোতলায় ডাইনিং এ বড়রা সবাই খেতে বসেছেন। মেজবা ডাইনিং এ বসতেই যাচ্ছিল, মিহি বড় ভাইকে টেনে নিজেদের সাথে নিয়ে এসেছে। আকসার পাশেই ভাইকে বসিয়ে দিয়েছে। আকসার মনোযোগ ফোনের দিকে ছিল। মেজবাকে আসতে দেখে নড়েচড়ে বসলো। লোকটা বোধহয় মাত্রই ফিরেছে এখানে। এতক্ষণ কোথায় ছিল কে জানে। আকসা অবশ্য জিজ্ঞাসা করবে না, ও আর চোখে মেজবাকে দেখলো। মেজবা পাশে বসাতে মামাতো ভাই আফিফের সাথে কথা বলতে ব্যস্ত। পাশে মিহিও রিমুর সাথে গল্প করছে, বাকিরাও নিজেদের মধ্যে কথাবার্তা বলায় ব্যস্ত। আকশা এই ফাঁকে পায়ের কাছে রাখা ফোনটা ধীরে ধীরে তুলে নিল। ফোনে কল এসেছে মাত্র। এদিকে সামনে খাবার দেওয়া হচ্ছে। আকশা দ্বিধান্বিত হলো, হাত কাঁপছে ওর, কি করবে বুঝতে পারছে না। এখন খাবার না খেয়ে উঠলে সকালে চোখে পড়বে আবার। ওদিকে কল রিসিভ করাও জরুরি। যেভাবেই হোক এখান থেকে উঠতে হবে। খালামণি খাবার বেড়ে দিচ্ছেন সামনে। আকশা হঠাৎ পানির বোতল একটা তুলে নিয়ে উঠে গেল। খালামণি ওকে মাদুর থেকে উঠে যেতে দেখে জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছ আম্মু? এই তো একটু মুখ ধুতে যাচ্ছি খালামণি, জানি না কি হয়েছে, মুখ জ্বালাপোড়া করছে অনেক। আকশা মৃদু হাসার চেষ্টা করে কথাটা বলল। খালামণি, আচ্ছা যাও, বলতে দেরি। ওর চট করে সরে যেতে দেরি হলো না। এই বাড়িটা মান্দা আমলের মাঝারি আকৃতির দোতলা বাড়ি। গ্রাম হিসেবে এমন বাড়ি সচরাচর দেখা যায় না, তবে যৌথ পরিবারের জন্য একদম যথোপযুক্ত বলা চলে। এই বাড়ির ছাদটা ঠিক সোজা সাপটা নয়, বরং এটা কতগুলো ভাগে বিভক্ত বলা যায়। ছাদের পেছন দিকে বেশ খানিকটা অংশ রয়েছে, সামনের দিকে বসলে পেছন দিকটা দেখা যায় না। মাঝখানে ছোট চিলে কোঠার দেওয়ালের জন্য আড়াল হয়ে থাকে। আকশা সেদিকে চলে আসলো দ্রুত। ফোন সাইলেন্ট করা ছিল ওর। তখন অনবরত বেজেই চলেছে। চটপট কল রিসিভ করে কানে ধরে অস্থির কণ্ঠে বলল, খেতে বসেছি আমি, এখন কল দিয়েন না প্লিজ, কেউ দেখে ফেলবে তো। ফোনের ওপাশ থেকে কিছু একটা বলা হতেই আকশা মৃদু হেসে বলল, জানি আমাকে তো প্রয়োজন আপনার, আমাকে যে খুব লাগবে সেটাও জানি। তবে একটু সময় দিবেন তো, আমার সিদ্ধান্ত নেওয়ার জন্য ভাবতে হবে। যতই হোক এতদিন পর। তাও ফেরাটা কি এতই সোজা? যদি না ফেরা হয় তখন? তখন আপনি কি করবেন? দুঃখে বিরহে নদীতে ঝাঁপ দিবেন? আকশা কথাটা বলতে বলতে মৃদু হাসল। ওপাশ থেকে বিপরীত ব্যক্তি কথা বলতে পুনরায় বলল, জি না, কেউ কিছু জানে না, আমি জানতেই দিব না, চাই না। এদিকে কেউ কিছু জানুক বা আমাকে সন্দেহ করুক। আমি কারো কাছে ধরা পড়তে চাই না। আপনার সাথে আমি যোগাযোগ রাখবো, সব সময়ই থাকবে। আপনি যেটা চান সেটাও হবে।
কিন্তু আমাকে একটু সাবধানে চলাফেরা করতে হবে। আপনি প্লিজ অসময়ে কল দিবেন না। ধরা পড়ে গেলে সমস্যা হবে। আপনি আমাকে রাতে কল দিয়েন। তখন আমি লুকিয়ে আপনার সাথে কথা বলার চেষ্টা করব। ওটা বেস্ট সময়। আকশা? পেছন থেকে দৃঢ় কণ্ঠস্বরটা শোনামাত্র আকশার হৃৎপিণ্ড কেঁপে উঠল। কাঁপা কাঁপা হাতে দ্রুত ফোন কান থেকে নামিয়ে কল কেটে দিল। চকিতে পিছু ফিরে দেখল ওর থেকে ঠিক হাত দুয়েক দূরে মেজবা কঠিন মুখে দাঁড়িয়ে আছে। আকশা হতচকিত হয়ে মেজবার চোখে চোখ রাখল। ভ্রু কুঁচকে আছে তার, হাত দুটো প্যান্টের পকেটে, চোখ সরু, তীক্ষ্ণ সরু সেই চোখ জোড়া আকশার দিকে তাকিয়েই আছে এক দৃষ্টিতে। ওর মুখ পড়ছে যেন। আকশা না চাইতেও পিছু সরে গেল কিছুটা। মেজবা ধীর পায়ে এগিয়ে আসলো ওর দিকে। আকশা একেবারে ছাদের রেলিং এর সাথে মিশে গেল। হাতের ফোনটা ওড়নার নিচে লুকিয়ে ফেলল দ্রুত। তীক্ষ্ণ দৃষ্টিতে মেজবা এই কাজটা খেয়াল করে আকশার দিকে দৃষ্টি ফেরালো। মেজবাকে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে আকশার বুক ধুক বুক করতে লাগলো। খেতে যাচ্ছি, খালামণি ডাকছে বোধহয়। আকশা কোনো রকমে কথাটা বলেই দ্রুত যাওয়ার জন্য মেজবাকে পাশ কাটিয়ে সামনের দিকে পা বাড়ালো। সঙ্গে সঙ্গে ওর হাত খপ করে টেনে ধরলো মেজবা। আকশার হৃৎপিণ্ড যেন কেউ খামচে ধরেছে। এই মুহূর্তে এমন অনুভূতি হচ্ছে ওর। একটা ঢোক গিলে নিল। আকশাকে সামনে টেনে এনে দাঁড় করালো মেজবা। আকশার বুক ঠক করে উঠল। শরীর অবশ হয়ে যেতে লাগলো ওর। মেজবা ধরা গলায় প্রশ্ন করলো, নার্ভাস তুমি? হুম। আকশা ঘন ঘন মাথা নেড়ে জবাবটা দেয়। মেজবা পুনরায় জিজ্ঞাসা করে, তাহলে কি ভয় পাচ্ছ? হুম। না। মেজবার প্রশ্নে আকশা কিঞ্চিৎ চমকে উঠে জবাবটা দিল। ওর কথা শুনে মেজবা সামান্য হাসলো। হাসিটা কেমন অদ্ভুত, বোঝা গেল না ঠিক কী কারণে হাসলো। আকশা মেজবার পুরো মুখে দৃষ্টি বিচরণ করে লোকটার হাব ভাব বোঝার চেষ্টা করতে লাগলো। মেজবা সামান্য ঝুঁকে গম্ভীর গলায় বলল, জানো তো মানুষ কখন ভয় পায়? কখন? আকশা কাঁপা কাঁপা গলায় পাল্টা প্রশ্ন করলো। মেজবার জবাব দিল, যখন সে কোনো অন্যায় করে। বিনা কারণে তো আর মানুষের ভয় পাওয়ার কথা না। বেসিক সাইকোলজি। বাই দ্য ওয়ে, তারপর বলো তুমি কি অন্যায় করেছো? মেজবার এমন সরাসরি প্রশ্ন করাতে আকশার চোখের পাতা কাঁপলো। ও আমতা আমতা করে বলতে লাগলো, মেজবা, আমি আসলে খেতে পেয়েছে, খেতে যাব। আকশা পুনরায় পা বাড়াতেই মেজবাকে টেনে আনলো আবার। এবার আর হাত ছাড়লো না, ধরে রাখলো শক্ত করে। হাতের বাহু চেপে ধরে নিজের কাছে টেনে এনে রেলিং এর সাথে মিশিয়ে নিল ওকে। মেজবা একদম শান্ত, কিছু হয়নি যেন। ওর চোখ মুখে নির্বিকারত্ব। আকশা বুঝতে পারছে না মেজবা কিছু বুঝেছে কিনা। লোকটা হঠাৎ এখানে আসার কি দরকার ছিল? আকশার ভেতরে ভেতরে প্রচন্ড আফসোস হতে লাগলো। কেন যে এখন এখানে আসতে গেল? পরে কথা বললেও তো হতো। মেজবা নিয়মিত ব্যায়ামকৃত শক্তপোক্ত হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করেও পারল না আকশা। মেজবা ওকে সামনে প্রশ্ন করেই চলেছে, কেন ভয় পাচ্ছ, কি করছো এসব? কিন্তু আকশা কোনো জবাব দিতে পারছে না। এবার মেজবা হুট করে বলে উঠল, রাতে কার সাথে এত জরুরি কথা তোমার? কে সেই ব্যক্তি যার সাথে রাতে লুকিয়ে কথা বলতে হয়, দিনে বলা যায় না? বলো আমাকে, আমারও তো জানা দরকার। কই আকশা, খাওয়া ছেড়ে উঠে এসেছি, টাইম ওয়েস্ট করো না আমার। আকশা থুতনি উঁচু করে ধরে বারবার প্রশ্ন করতে লাগলো মেজবা। আকশা পারলে কেঁদে ফেলে এবার। মুখের এক্সপ্রেশন আপাতত তেমনই ওর। মেজবা ওর কষ্টদায়ক অবস্থা দেখেও গলল না। আকশাকে এবার টেনে ছাদের উপরে সেই ছোট চিলেকোঠা ঘরটার ভেতরে নিয়ে গেল। আকশা ভয় পেল। মেজবা ওকে ভয় পেতে দেখে বলল, ভয় নেই, তোমাকে এখানে আটকে রেখে যাব না, চাই না। আমাদের স্বামী স্ত্রী কথাবার্তার মধ্যকার কথা কেউ শুনুক। আমাদের ভেতরকার কনভারসেশন কারোর সামনে রিভিল করতে রাজি নই আমি। তোমাকে ছেড়ে দেবো আকশা, কিছু বলবো না। জাস্ট আমার কোশ্চেনের আনসার দিয়ে দাও প্লিজ, রিকোয়েস্ট করছি। আকশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কেঁদে ফেলবে এমন একটা অবস্থা। মেজবা ওর কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে জবাবের আশায়। তবে আকশা একেবারে নিশ্চুপ। একটা কথাও বের হচ্ছে না ওর মুখ থেকে। হঠাৎ হাতের মুঠোয় শক্ত করে ধরে রাখা ফোনের স্ক্রিন জ্বলজ্বল করে উঠল। আকশা একবার ফোন দেখে সামনে তাকিয়ে দেখল মেজবা কঠিন মুখে ওর ফোন স্ক্রিনের দিকেই তাকিয়ে আছে। ফোনে কল এসেছে, সেটাই স্ক্রিনে ভেসে উঠেছে। মেজবা তড়িৎ গতিতে ফোনটা টেনে নিল আকশার হাত থেকে। কল রিসিভ করার চেষ্টা করলো, তবে কোনো লাভ হলো না। কল রিসিভ করতে হলে আগে ফোনের লক খুলতে হবে। মেজবা আকশাকে কঠিন সুরে জিজ্ঞাসা করলো, লক বলো। বলবো না, বলবো না আমি। আকশা আতঙ্কিত হয়ে বারবার মাথা নেড়ে জবাবটা দেয়। মেজবা এবার ছেড়ে দিল ওকে। ফোনটা হাত থেকে ছুঁড়ে ফেলে দিল ঘরে পড়ে থাকা কাগজপত্রের স্তূপের ওপর। আকশা ভয়ার্ত চাহনিতে দেখলো মেজবাকে। মেজবা রুড স্বরে বলল, পৃথিবীতে দুই ধরনের মানুষকে আমি সব সময় ঘৃণা করি। তাদের মধ্যে এক পক্ষ হলো প্রতারণাকারী। প্রতারকদের আমি খুব ঘৃণা করি।
Once a cheater, always a cheater. That's why I hate cheaters. গম্ভীর গলায় কঠিন সুরে কথাটা আকশার দিকে ইঙ্গিতভাবে ছুড়ে দিয়ে মেজবা উল্টো দিকে ফিরে এক কদম পা বাড়াতেই আকশা অচানক পেছন থেকে মেজবার হাতের বাহু গলিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। কান্নারত স্বরে বলে উঠল, আমি প্রতারক না মেজবা। প্রতারক নও তুমি? না, আমি প্রতারক নই। মেজবার প্রশ্নের জবাবে আকশা কথাটা বলে আরো শক্ত করে ওর শার্টের বোতামের দিককার অংশ খামচে ধরল। মেজবার পরনে পিচ রঙা শার্ট আকশার ধরে রাখার কারণে দুমড়ে মুচড়ে অগোছালো হয়ে গেছে। মেজবা একবার নিজের পরিহিত শার্টের বুকের অংশ জোরালোভাবে খামচে ধরে রাখা চিকন হাতটা এক পলক দেখে শক্ত গলায় গম্ভীর স্বরে বলল, আস্তে ধরো, ব্যথা পাচ্ছে। মেজবার কথাটা শোনা মাত্র আকশা ধীরে ধীরে হাতের মুঠো হালকা করে নিল। মেজবা সরে দাঁড়িয়ে ওর মুখোমুখি হলো। আকশার চোখে চোখ রেখে দৃঢ়তার সহিত বলল, চোখ সরাবে না। যা প্রশ্ন করব সেগুলোর সঠিক জবাব দেবে। কার সাথে কথা বলছিলে ফোনে? আছে একজন। একজনটাকে? ডিটেলস বলো। বলতে পারবো না। ওয়াই? জানি না। জানো না মানে? আকশার দিকে আরো খানিকটা এগিয়ে গিয়ে চড়া গলায় প্রশ্নটা করলো মেজবা। আকশা নতমুখে পুনরায় জবাব দিল, জানি না আমি। কথাটা বলেই ও আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে। বের হওয়ার পথ খোলাই ছিল। এই সুযোগে দৌড় দিল। মেজবা চাইলে ওকে আটকে রাখতে পারত, তবে স্বেচ্ছায় ছেড়ে দিল। বিড়বিড় করে দৃঢ় গলায় বলল, ওকে। দুপুরে খাবার খাওয়ার পর সবাই বেরিয়েছে। পাশের গ্রামের একটা বিল আছে, সেখানে যাবে বলে। সেই গ্রামে যাওয়ার জন্য একটা মাঝারি আকৃতির নদী পাড় দিতে হবে। মেজবার ওর কাজিন ব্রাদারদের সাথে হেঁটে যাওয়ার কথা ছিল, তবে মিহিরা বিলে ঘুরতে যাওয়ার পরিকল্পনা জানানোর পর মেজবার আম্মা ছেলেকে বললেন ওদেরকে বিলে নিয়ে যেতে। সাথে বড় কেউ না গেলে হয় না। মামুনির কথা শুনে মেজবা ভাইদের নিয়ে তাদের সাথে এসেছে। ঘাটে দুটো নৌকা খুঁটিতে বাঁধা ছিল, মধ্যম আকৃতির ডিঙ্গি নৌকা। এই নদীতে এমন নৌকাগুলোই বেশি চলাচল করে। বৈঠা দিয়ে বইতে হয়। একটা নৌকায় চারজনের বেশি ওঠা নিষেধ। তাহসেন, রিমো, মিহি আর মেজবার মামাতো ভাই আফ্রিদ একটা নৌকায় উঠল। আকশা ওদের সাথে একই নৌকায় যেতে চাইছিল, তবে দুর্ভাগ্যবশত দেরি করে ফেলেছে। ওরা সবাই আগে উঠে গেছে। আরেকটা নৌকা আছে, এটাতে আফিফ, মেজবা আর আকশার ওঠার কথা। মাঝি দ্রুত উঠতে বললেন। আফিফ আগেই উঠে অপর প্রান্তে গিয়ে বসে পড়ল। মেজবা উঠে গেছে নৌকায়। আকশা দাঁড়িয়ে আছে দ্বিধান্বিত হয়ে। এই নৌকায় এত সহজে উঠল কিভাবে তারা? পা রাখলেই তো নৌকা চড়ে নড়ে চড়ে ওঠে। আকশা ভয় পেল, এখন নৌকায় উঠতে গিয়ে যদি ও পড়ে যায়। সবচেয়ে বড় কথা, পানিতে পড়ার ভয় কম, মান ইজ্জত যাওয়ার ভয়টা বেশি। ও পড়ে গেলে নিশ্চয়ই সবাই এটা নিয়ে খুব হাসাহাসি করবে। সামনাসামনি না করলেও মনে মনে তো নিশ্চয়ই হাসবে। আকশা ঘাটে দাঁড়িয়ে থেকে এসবই ভাবছিল। তখন মেজবা নৌকার মাঝখান থেকে এগিয়ে আসলো ওর কাছে। এতক্ষণ দূর থেকে দেখছিল ওকে। ওর জন্যই অপেক্ষা, না হলে এখন নৌকা নদীর মাঝ বরাবর অবস্থান করত। সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? মানুষকে অপেক্ষা করাতে খুব ভালো লাগে তাই না? শখ হয়ে গেছে এটা তোমার। আকশা চট করে বুঝতে পারলো মেজবা কি বোঝাতে চাইছে। এর আগেও একবার আকশা ওকে অপেক্ষা করিয়েছে, সেটাই ইঙ্গিত করে কটাক্ষ করা হচ্ছে। আকশা সরাসরি বলল, ভয় পাচ্ছে নৌকায় উঠতে, যদি পড়ে যাই। এত মানুষ উঠেও পড়লো, আর তুমি একাই পড়ে যাবে? মেজবার অপমানজনক কথাবার্তায় আকশার কান গরম হয়ে গেল। লজ্জায় মুখ নুইয়ে ফেললো। মেজবা ওকে ভ্রু কুচকে দেখে বিরক্তি স্বরে চ উচ্চারণ করে এরপর বলল, দেখি, এদিকে আসো। মেজবার ডান হাতটা বাড়িয়ে দিল। আকশা আর এই সুযোগ হাতছাড়া করল না। চটজলদি মেজবার হাত ধরে নিল। মেজবা এক হাত দিয়ে ওকে টেনে নিজের কাছে এনে নৌকার উপরে এক প্রকার পাঁজা করে তুলে নিল। মেজবার শক্তপোক্ত হাতটা তখন আকশার পিঠে। নৌকায় ওঠা মাত্র আকশা ঝটকা মেরে মেজবার হাত সরিয়ে দিল। মেজবা কঠিন চোখে একবার দেখল ওকে, পরপরই ওর দিক থেকে সেই যে দৃষ্টি ফিরিয়ে নিল। বাঘটে সময় আর তাকালোই না সেদিকে। চলন বিলটা দেখতে মোহনীয়। সাধারণত বিল দেখার মতো অনন্য সুন্দর হয় না, তবে এই বিলটা ভীষণ সুন্দর। ঘুরে দেখার মতো জায়গাই বটে। তবে শীতের শেষোক্ত সময়কাল হলেও এই বিলের আশেপাশে নাকি এখনো প্রায় জোঁকের বিচরণ ঘটে। যেহেতু এই বিলে সারা বছরই পানি থাকে, এদিকে আসার পথে স্থানীয়দের কাছে এমন সতর্কবাণী শুনতে শুনতে এসেছে ওরা। তখনও সন্ধ্যা নামেনি ধরণীর বুকে। আধার লগ্নের আগমন হতে এখনো কিছুটা সময় বাকি প্রায়। চারিদিকে সন্ধ্যার একটা আবছায়া পড়েছে। আলো আঁধারি খেলা চলছে সবার সামনে। মেজবার মামাতো খালাতো ভাই আফিফ তার সাথে তাহসিন হাঁটছে। আফিফরা গাইডের মতো পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। স্থানীয় হয় সবকিছু জেনে ওরা। ওদের পেছনে মিহি আর রিমু, তার পেছনে আকশা, ওদের থেকে হাত দুয়েক দূরত্বে হাঁটছে ও। একেবারে পেছনে মেজবা। লোকটার ফোনে কল এসেছিল।
কথা বলতে বলতে পিছিয়ে গেছে। আকশা একবার কৌতূহলী হয়ে ঘুরে দেখছিল। মেজবা কার সাথে যেন খুব গম্ভীর হয়ে কথা বলছে। কপালের ভাঁজও খেয়াল করেছে, বোধহয় কোনো গুরুত্বপূর্ণ কথাবার্তা চলছে। হঠাৎ আকশা থমকে গেল। ওর চলমান পা জোড়া যেন আটকে গেল পায়ের নিচের ঘাসের উপরে। এক মুহূর্ত নিশ্চিত হওয়ার জন্য শ্বাস আটকে রাখলো। এরপর উপলব্ধি করতেই জোরে একটা চিৎকার দেওয়ার চেষ্টা করলো। তবে আকস্মিক বিহ্বলতায় মানুষ বোধহয় প্রতিক্রিয়া জানাতে ভুলে যায়। আকশার ক্ষেত্রে বর্তমানে ঠিক তাই ঘটেছে। আকশা আপাতত চিৎকার করার জোরও পাচ্ছে না গলায়। পা জোড়া নড়ছে না ওর। একদম রোবট মনে গেছে যেন। দাঁড়িয়ে আছো কেন এখানে? সামনের মানুষগুলো অনেকটা দূরে এগিয়ে গেছে। আকশা যে এখানে দাঁড়িয়ে সেই খেয়াল নেই তাদের। এমন মুহূর্তে পেছন থেকে পরিচিত পুরুষটার কণ্ঠটা শোনা মাত্র আকশা যেন ধরে প্রাণ ফিরে পেল। এবার আশ্চর্যজনকভাবে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ নাড়িয়ে ঘুরে দাঁড়ালো। মেজবা এক হাত প্যান্টের পকেটে, অপর হাতে ফোন মুঠো করে রেখে দাঁড়িয়ে আছে। ওর চোখ আকশার উপরে, ভ্রু সংকুচিত। আকশা কোনো রকমে বলল, সাপ। কোথায় সাপ? আমার গায়ে। মেজবা ভ্রু কুঁচকে ফেলল। ওর কাছে এগিয়ে এসে ওকে আপাতমস্তক দেখে বলল, একটাই তো সাপ দেখতে পাচ্ছি, আর কোথায়? মেজবার শান্তভাবে বলা কথাটা আকশা ধরতে পারল না প্রথমে। বোকার মতো বলল, তার মানে সত্যি আমার গায়ে সাপ উঠেছে? ও আল্লাহ! আকশা সাপের প্রচন্ড পরিমাণে ভয় পায়। সাপের প্রসঙ্গ আসলে হিতে জ্ঞান শূন্য হয়ে যায় ও। বোধবুদ্ধি হারিয়ে ফেলে যেন। ও পারলে সেখানেই বেহুশ হয়ে যায়। তবে মেজবা ওকে বেহুশ হতে দিল না। তার আগেই বলে উঠল, সাপের গায়ে সাপ উঠবে কিভাবে? আদৌ সম্ভব? আকশা এবেলায় অবাক হলো। এ কথা দ্বারা মেজবা কি বোঝালো? পরোক্ষভাবে শাম বলল ওকে। আকশা কিছু বলতে যাবে তার আগেই মেজবা পুনরায় বলল, ভয় পেও না। কালনাগিনীর গায়ে কোনো সাপ উঠবে না। তাছাড়া তোমার যে বিষ, বাপরে! তোমাকে যেই সাপ কামড় দেবে সে ওই বিষে বিষাক্ত হয়ে মরে যাবে। আকশার রাগে গা জ্বলতে লাগলো। মেজবা ওকে কালনাগিনী বলল। আকশা বিপরীতে কিছু কড়া কথা শোনাতেই যাচ্ছিল। তার আগেই মেজবা অচানক ওর হাত ধরে কাছে টেনে নিয়ে আসলো। অচানক এভাবে কাছে টেনে নেওয়ায় আকশা হতভম্ব হলো। চোখ বড় বড় করে তাকিয়ে রইল মেজবার দিকে। মেজবা ওর সামনে হাঁটু গেড়ে বসলো। আকশার পা টেনে নিল নিজের হাঁটুর উপর। আকশা অস্বস্তিতে পড়ে পা টেনে সরিয়ে নিতে চাইল। মেজবা আরো শক্ত করে টেনে ধরে রাখলো ওর পা। এরপর হঠাৎ আকশার সালোয়ারে হাত রাখতেই আকশা মরা গলায় বলে উঠল, মেজবা, হুশ! আকশাকে চুপ করে দিয়ে বলল, মেজবা। আকশা চুপচাপ মেজবাকে দেখতে লাগলো। মেজবা আকশার সালোয়ারের একেবারে নিচে হুকের অংশের এক কোণা থেকে একটা জোক হাত দিয়ে টেনে এনে পাশের বিলে ফেলে দিল। জোকটা দেখে ঘৃণায় আকশার গা ঘিন ঘিন করে উঠল। চোখ মুখ কুঁচকে ফেলল। জোকটা দেখেই তো কেমন ঠেকছে ওর। আর মেজবা কিনে বিশ্রী জোকটাকে খালি হাতে টেনে ফেলেছে। লোকটা পারেও বটে। আকশা অবাক চাহনিতে মেজবাকে দেখতে ব্যস্ত। এদিকে মেজবা উঠে দাঁড়িয়ে আপাতমস্তক একবার ওকে দেখে নিল। আকশার পরনে একটা আনারকলি সালোয়ার চুড়িদার গেছে। ওড়নাটা অর্ধেক ঘাসের উপর ঝুলছে। মেজবা এবার হঠাৎ নিচু হয়ে আকশার ঝুলতে থাকা ওড়নাটা মাটি থেকে তুলে ভালোভাবে ওর পিঠ থেকে গায়ে জড়িয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, নাম কি এই ড্রেসের? এমন ছিঁড়ে ফাড়া কেন? আকশা বুঝতে পারলো মেজবা আনারকলির পেছনের বড় গলা দেখেই এমন কথা বলেছে। ও জবাব দিল, এটাকে আনারকলি বলে। আর এই ড্রেস আপনার ভাষ্যমতে ড্রেস ছেঁড়া ফাড়া না, এটাকে স্টাইল বলে। এমন চোখে লাগার মতো ড্রেস আপ যদি লোক দেখানোর উদ্দেশ্য করে থাকো, তাহলে পরারই প্রয়োজন নেই, একেবারেই খুলে ফেলো। মেজবার স্পষ্ট বলা কথাতে আকশার লজ্জায় কান গরম হয়ে গেল। একই সাথে অপমানিত বোধ করলো। মেজবা ততক্ষণে কিছুটা সামনে হেঁটে এগিয়ে গেছে। আকশা দ্রুত ওর কাছাকাছি পৌঁছে বলল, আপনি এমন কথা বলতে পারেন না আমাকে। আমার ড্রেস আপ নিয়ে আপনার সমস্যাটা কি? যা খুশি বলবো, আপনি কে বলার? সেনাবাহিনীর জব ছেড়ে পোশাক বিশেষজ্ঞ হচ্ছেন নাকি? কথাটা বলা মাত্র আকশাকে টেনে পার্শ্ববর্তী নারিকেল গাছের সাথে চেপে ধরল মেজবা। আকস্মিক ঘটনায় আকশা চমকে উঠল। সন্ধ্যা নেমেছে তখন। আলোক ছটা আপাতত আঁধারে ঢেকে গেছে। আকশা গাছের সাথে একেবারে মিশে গেছে। মেজবাও সামনে দাঁড়িয়ে আছে। মেজবার পেশিবহুল হাত দুটো আকশার কাঁধে শক্তপোক্ত হয়ে আটকে আছে তখন। আকশা মেজবার দিকে ভীত চাহনিতে তাকালো একবার। অন্ধকারেও মেজবার কঠিন মুখটা স্পষ্ট ঠেকলো ওর কাছে। চাপা স্বরে হেসে মেজবা বলল, হলাম পোশাক বিশেষজ্ঞ, প্রয়োজনে আরো অনেক কিছু হতে পারি। দেখতে চাও তুমি? না, না, না। আকশা কাঁপা কণ্ঠে জবাব দেয়। মেজবার এই রূপ প্রথম দেখেছ। ভয়ে হতবাকে ঘটনার আকস্মিকতায় আড়ষ্ট হয়ে গেছে ও। দুটো জিনিস আমার চরম অপছন্দ। একটা হচ্ছে গালি। গালি দেওয়া মানুষ আমি পছন্দ করি না। কেউ আমার সামনে গালি দিলে মাথা খারাপ হয়ে যায়। আরেকটা হচ্ছে খোলামেলা পোশাক। আমার বোনেরাও কখনো এমন পোশাক পরতে সাহস পায় না। কখনো আমার চোখে পড়লে মামনিকে দিয়ে নিষেধাজ্ঞা জারি করিয়ে দিই। সেই আমি তো আমার বউকে এমন পোশাকে বরদাস্ত করব না। মেজবা কথাটা বলে থামে।
নিজেকে শান্ত করতে জোরে শ্বাস টেনে নেয় একবার। আকশা কিছু একটা বলতেই যায়, তার আগেই হঠাৎ ওর মুখ বন্ধ হয়ে যায়। ডান গালে শীতল স্পর্শ পেয়ে থমকে গেল আকশা। মাটিতে থাকা পায়ের পাতা শক্ত হয়ে এলো। বুকের ভেতর উত্থাল পাতাল ঢেউ খেলতে লাগলো, যেন সমুদ্রের অশান্ত ঝড়। মেজবার এক হাত আকশার ডান হাতের বাহুতে, অপর হাত ওর বাম গালে। আকশার বাম পাশের চুলগুলো সামনের দিকে এসে ছড়িয়ে ছিটে পড়েছিল মুখের ওপরে। সেই চুলগুলো এই মুহূর্তে মেজবার হাতের মুঠোয় এলোমেলো হয়ে বন্দি রয়েছে। মেজবা সেকেন্ড 50-এর মাথায় আকশাকে চট করে ছেড়ে দিয়ে হাত ঘড়িটা মুখের সামনে কিছুটা এগিয়ে নিয়ে স্পষ্ট হতেই তাতে সময় দেখে বিরক্তি স্বরে বলল, শিট, টাইম ওয়েস্ট হয়ে গেল। এই শোনো না প্লিজ, তোমরা প্রতিদিন গল্প শুনেই চলে যাও, একটা সাবস্ক্রাইব করে যাও না।